আমাদের স্টুডেন্টরাই চাকরি পাচ্ছে না। যদি জুনিয়র ইন্সট্রাক্টর পদে এখন তারাও চলে আসে, আমাদের চাকরির ক্ষেত্র কোথায়? আমাদের পড়ার উদ্দেশ্য কি? এই সেক্টরটা শিক্ষার্থী আসা বন্ধ হয়ে যাবে যখন আমাদের সেক্টরেই অন্য সেক্টরের লোক এসে পড়াশোনা শুরু করবে। আমরা তো ইঞ্জিনিয়ার, আমাদের তো দাবি আছে পুরোটা, তাই না? তো তারা যদি ইন্টার পাস করে, মেট্রিক পাস করে গভর্নমেন্ট চাকরি পাইতে পারে, টিচার হতে পারে, তাহলে যারা টিচার আছে আমাদের, তাদের কি হবে বলেন? তাদেরকে যদি নিয়োগ করে দেওয়া হয় তাহলে ব্যাপারটা কেমন দেখাচ্ছে? তাহলে বিষয়টা কোথায় যেয়ে দাঁড়াচ্ছে? আমরা কি করব? আমরা না আসি, কিন্তু এই পদের জন্য অযোগ্য কোনো ব্যক্তি আমার সেক্টরে যোগদান করতে পারবে না। যদি আমাদের দাবি অনতি বিলম্বে মেনে না হয় সেক্ষেত্রে আমরা এর থেকে আরও কঠোর হতে কঠোর পরিস্থিতিতে কঠোর কর্মসূচির দিকে যাব। সবাই 7 রাস্তা অবস্থান করছিলাম, তখন আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের আশ্বাস করছিল যে আমাদের দাবি তারা মেনে নেবে। আমরা ছয় দফা দাবি দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের দাবি মেনে নেয় নাই। তারপরে মেনে নেয় নাই, গতকালকে একটা রায় আসছে। রায় আসার পরে আজকে আমাদের কাছে নিউজ আসছে যে আমাদের প্রিন্সিপাল সিগনেচার করছে। যখনই প্রিন্সিপাল সিগনেচার করছে তখন যে মামারা যারা, তারা তো চাকরি পেয়ে গেছে। তো তারা যদি 30% করে থেকে চাকরি পেয়ে যায়, সেক্ষেত্রে তো আমাদের এখানে ইয়ে আছে, কারণ আমরা তো ইঞ্জিনিয়ার, আমাদের তো দাবি আছে পুরোটা, তাই না? তো তারা যদি ইন্টার পাস করে, মেট্রিক পাস করে গভর্নমেন্ট চাকরি পাইতে পারে, টিচার হতে পারে, তাহলে যারা টিচার আছে আমাদের, তাদের কি হবে বলেন? আর দশম গ্রেড দশম গ্রেডে শুধু আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, আদার্স বাইরের জন্য না। আমরা যারা জেনারেল পর তাদের জন্য না, শুধু যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পর তাদের জন্য দশম গ্রেড। এই দশম গ্রেড থেকে তারা ইন্টার পাস করে, মেট্রিক পাস করে তারা চাকরিতে অ্যাপ্লাই করে আসছে। দাবির বিষয় নিয়ে আসলে এর আগেও 3বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তো এটা নিয়ে তো এই সেম কাহিনী তো হয়েছে, এটা আমরা জানতে পারবো পরবর্তীতে। আজকে তো সাথে সাথে আমরা সঠিকটা জানতে পারিনি। আমাদের কাছে আমাদের আজকে লিখিত দেওয়া, আমাদের স্যার আজকে লিখিত দেওয়া হয়েছে। প্রিন্সিপাল স্যার বলছে যে আজকে আমাদের লিখিত দিবে, উনি আমাদের লিখিত দিবে কিছুক্ষণের ভিতরে। লিখিত দেওয়ার পরে, হাতে পাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের দাবি ওনারা কতটুকু মেনে নিচ্ছে। এছাড়া আমরা বুঝতেছি না, যার কারণে আমরা এখানে এখনো অবস্থান করতেছি। আমাদের যে অধ্যক্ষ, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছে তারা আমাদের সাথে আছে, যেহেতু এটা শিক্ষকের প্রতি অসম্মান করা বোঝায়। আমাদের দশম গ্রেড হচ্ছে আমাদের অধিকার। জুনিয়র ইন্সট্রাক্টর পদে কিভাবে অন্যরা আসতে পারে? আমাদের জবই তো দশম গ্রেডে। আমরা তো আর 4 বছর কষ্ট করে স্টাডি করি, তারপর আমরা তো অন্য লাইনের মতো যে কোনো জায়গায় জব করতে পারি না। সরকারি চাকরির রাস্তা আমাদের সুযোগ একটাই, এখানেই যদি সুযোগ, এখানে আমাদের একটা, এখানে যদি সবাই এখানে যদি তাদেরকে যদি নিয়োগ করে দেওয়া হয় তাহলে ব্যাপারটা কেমন দেখাচ্ছে? তাহলে বিষয়টা কোথায় যেয়ে দাঁড়াচ্ছে? আমরা কি করব? আমাদের এত স্টুডেন্ট, আমাদের এই সামান্য ঢাকা পলিটেকনিকে এত স্টুডেন্টকে জায়গা দেওয়া যাবে? এত স্টুডেন্টকে চাকরি দেওয়া যাবে? আমাদের স্টুডেন্টরাই চাকরি পাচ্ছে না। যদি জুনিয়র ইন্সট্রাক্টর পদে এখন তারাও চলে আসে, আমাদের চাকরির ক্ষেত্র কোথায়? আমাদের পড়ার উদ্দেশ্য কি? তাহলে আমাদের পড়তে আসার দরকার ছিল না। আমাদের ভবিষ্যৎ কি? আমরা যে ভাইয়া, আমরা পড়ালেখা করতে এসে যদি পড়ালেখা করার পর 4টা বছর কষ্ট করার পর বয়সের সংখ্যা যদি বাড়িয়ে দিস, বয়সের সংখ্যা বাড়ানোর পর যদি এসে দেখি এসএসসি পাস করা যারা এসএসসি পাস করা মামারা যদি এসে দেখি যে আমাদেরকে জুনিয়র ইন্সট্রাক্টর পদে চলে আসছে, এটা কি শিক্ষকের জন্য অসম্মান না? আমাদের চাকরির ক্ষেত্র কমে যাওয়ার বিষয় না? 2021 সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টর আছে যারা পলিটেকনিক সেক্টরে আছে, তারা একটি রিট করেছিল হাইকোর্টে। যে রিটটার বিষয় এরকম ছিল, যারা 50% পদোন্নতি চাচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে, যে পদোন্নতিটা তাদের 30% প্রদান করা হয়েছে বলে শোনা যাচ্ছে, যেটার প্রতিবাদে ছাত্র সমাজ রাজপথে নেমেছে। মেইনলি তারা 2021 সালে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, এছাড়াও যারা পূর্বের আছে ক্রাফট ইন্সট্রাক্টর, তারা সবাই এইচএসসি ভোগ যোগ্যতা থেকে এসেছে। অর্থাৎ এইচএসসি পাস করেছে তারা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে। একজন যে এইচএসসি পাস করছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে, সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তো আর কোনোভাবে শিক্ষক হতে পারে না দশম গ্রেডে। সে তো কর্মচারী শ্রেণী, দ্বিতীয় কর্মচারী, তাকে সেই যোগ্যতা বা সেই মানমর্যাদায় রাখতে হবে। আবার আরেকটা বিষয় আছে এরকম যে অনেক ক্রাফট ইন্সট্রাক্টর আছে যারা জেনারেল থেকে পড়াশোনা করে আসছে, যারা অনার্স মাস্টার্স পাস করে আসছে, তারা পলিটেকনিক সেক্টরে কীভাবে শিক্ষক হিসেবে ভূমিকা রাখবে, বা তারা যদি শিক্ষক হিসেবে ভূমিকা রাখে তাহলে দেখা যাবে আমাদের সেক্টরটা পুরো ধ্বংস হয়ে যাবে। এই সেক্টরটা শিক্ষার্থী আসা বন্ধ হয়ে যাবে যখন আমাদের সেক্টরেই অন্য সেক্টরের লোক এসে পড়াশোনা শুরু করবে, শিক্ষার মান কমে যাবে। আর এছাড়াও দেখা যায় যে সাধারণত কোনো পদে যদি পদোন্নতি পেয়ে আসার সুযোগ থাকে, সেই পদের 100% সার্কুলার হওয়া কম হয়ে যায়। যখন বর্তমানে কিছুদিন আগেও 3100 জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগপ্রাপ্ত হয়েছে, সেরকমই যদি তারা পদোন্নতি পেয়ে সেক্টরে আসা শুরু করে বা দশম গ্রেডে আসা শুরু করে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের জুনিয়র ইন্সট্রাক্টরদের সার্কুলারটা কম প্রকাশিত হবে। যেখানে 3100-3500 করে নিয়োগপ্রাপ্ত হচ্ছে, সেখানে 500-600 নিয়োগপ্রাপ্ত হবে। সেই ক্ষেত্রে আমরা শিক্ষার্থীরা শিক্ষার যে প্রতিদান, আমাদের যে দশম গ্রেডটা সেটা হারাবো, চাকরির ক্ষেত্র হারাবো, আমাদের এই পলিটেকনিক সেক্টরটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আর এছাড়াও
আমাদের কারিগরি শিক্ষার সাথে সাংঘর্ষিক আরেকটি বিষয় যেটা ঘটেছে সেটি হলো যে আমরা দাবি করেছিলাম 2024 সালের 9 সেপ্টেম্বর আমরা রাজপথে নেমেছিলাম, দাবি করেছিলাম আমাদের 6 দফার একটি দফা ছিল যে নিয়োগ বিধি সংশোধন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ক্ষেত্রে। কিন্তু বর্তমানে কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টরদের, যেটা নিয়োগ বিধি সংশোধিত ছাড়াই। আমরা নিয়োগ বিধি সংশোধনে চেয়েছিলাম যে এইচএসসি ভোগ ব্যতীত অন্য কেউ থাকবে না, কিন্তু সেখানেও জেনারেল পার্সনদেরকে সুযোগ দেওয়া হয়েছে নিয়োগপ্রাপ্ত হওয়ার। যদি জেনারেল পার্সন না এই পদগুলোতে আসে তাহলে আমাদের যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যে সকল শিক্ষার্থীরা পড়ে তারা বঞ্চিত হবে। আমাদের কথা, আমরা এখানে এই পদগুলিতে আমাদের জন্য না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য না, আমরা না আসি কিন্তু এই পদের জন্য অযোগ্য কোনো ব্যক্তি আমার সেক্টরে যোগদান করতে পারবে না। 6 দফা দাবি উত্থাপন করেছিলাম। সেই 6 দফা দাবিতে আমাদের সাবেক সচিব, কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজি বলেছে যে আমাদের 6 দাবি তারা মেনে নিচ্ছে এবং 6 দফা দাবি তারা বাস্তবায়ন করবে। তো আমাদের আন্দোলনের মূল কারণ ছিল যে ওই হাইকোর্ট থেকে একটা অবৈধ রায় এসেছে প্রমোশনের ক্রাফট ইনস্ট্রাক্টরদের, যারা হচ্ছে সর্বোচ্চ ইন্টার পাস। তো ইন্টার পাস করে তারা আমাদের 10ম গ্রেডে সর্বোচ্চ ইন্টার পাস ছিল, তো তারা ইন্টার পাস করে এসে আমাদের 10ম গ্রেডে আবেদন 10ম গ্রেড প্রমোশনের জন্য তারা হাইকোর্টে মামলা করেছে, অবৈধ রিট করেছে। সেই অনুযায়ী 30% তাদের প্রমোশনের রায় এসেছে। তো তারই প্রতিবাদে আমরা না, কারিগরি ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে যে সকল পলিটেকনিকগুলো রয়েছে, সরকারি পলিটেকনিক 51টি এবং বেসরকারি পলিটেকনিক, তারা তাদের অবস্থান থেকে মাঠে আছে। তো আমরা সেই অনুসারে 7 রাস্তা কর্মসূচি দিয়েছিলাম। তো আজকে এই কর্মসূচি আমরা 27 থেকে চলে আসার মূল কারণ ছিল হচ্ছে মাহে রমজান চলতেছে। তো এই রমজানে আমরা জনদুর্ভোগ দীর্ঘায়িত করার চেষ্টা করিনি, সেজন্য আমরা 7 রাস্তা থেকে চলে এসেছি। তো আমাদের আলটিমেটাম হচ্ছে, যদি আমাদের দাবি অনতি বিলম্বে মেনে না হয় সেক্ষেত্রে আমরা এর থেকে আরও কঠোর পরিস্থিতিতে কঠোর কর্মসূচির দিকে যাব। কারণ আমরা ইতিপূর্বে আরও আন্দোলন করেছি। আপনারা জানেন বিগত 9 সেপ্টেম্বর আমরা 7 রাস্তা অবরোধ করেছিলাম। সেখানে আমাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে সচিব ছিল ফরিদউদ্দিন আহমেদ স্যার, উনি এখানে আসছিলেন। আমাদের ডিজি স্যার কারিগরি দপ্তরের আজিজ তাহির খান, উনিও আসছিলেন। মৌখিকভাবে আমাদেরকে বলেছিলেন দাবি মেনে নেওয়া হবে, বাট 6-7 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা কোনো সমাধান পাইনি, কোনো দাবি মেনে নেওয়া হয়নি। তো এই জন্য আমরা আবারও নেমেছি। শুধু ঢাকা পলিটেকনিক না, আপনি যদি খেয়াল করেন দেখবেন যে বাংলাদেশের যতগুলো পলিটেকনিক আছে সব কয়টা পলিটেকনিকই নামছে। এক্ষেত্রে আমাদের আজকে যে পরবর্তী যে কর্মসূচি আজকে ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই কারিগরি সেক্টর সকল ক্লাস পরীক্ষা সব কিছু আমরা বর্জন করছি এবং যে ক্রাফট ইনস্ট্রাক্টর আছে তাদেরকে আমরা ল্যাব থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি।